মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। বন্ধুরা, এই গল্পটা হলো একটি মেয়ের রহস্যে মোড়া জীবন কাহিনী। আপনারা পুরো গল্পটা মন দিয়ে শুনুন এবং তারপর আপনাদেরও মনে নিশ্চয়ই প্রশ্ন জাগবে যে মেয়েটি কেন তার মায়ের কাছে যেতে চাইল না। নিশ্চয়ই এর উত্তর আপনারা প্রত্যেকেই কিছু না কিছু একটা ভাববেন, আর সেটাই আমাকে মন্তব্যে লিখে জানালে আমি খুবই খুশি হব। তাহলে এখন শুরু করা যাক আমাদের সেই প্রতীক্ষিত রহস্যে মোড়া গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রামশরণ দারোগার গল্প। রামশরণবাবু আমাদের সান্ধ্য আড্ডায় নিত্যই আসেন, কিন্তু কথাবার্তা বড় একটা বলেন না। তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশের কর্মচারী। জীবনে অনেক জিনিসই দেখেছেন, আমাদের অনেকের চেয়েই বেশি দেখেছেন। কিন্তু তিনি এসেই একটা তাকিয়ে আশ্রয় করে সেই যে আড় হয়ে শুয়ে পড়েন। যতক্ষণ না আড্ডার শেষ লোকটি চলে যায় ততক্ষণ তিনি চোখ বুজে এবং নিজের নির্বাক থেকে অন্য সকলের কথা মন দিয়ে শোনেন। সেদিন সন্ধ্যা থেকেই মেয়েদের প্রেম ও তার মূল্য এই ধরনের একটা আলোচনা চলছিল। এ সম্বন্ধে যার যা অভিজ্ঞতা সকলেই কোনো না কোনো ঘটনা বলছে। রামশরণবাবু তাকে আর ঠেস দিয়ে শুয়ে চোখ বুজিয়ে বলে উঠলেন, আমার চাকুরি জীবনে একটা ব্যাপার একবার ঘটেছিল, বুঝলেন? তা সেটা অনেক দিন হলেও আমি কিন্তু এখনো ভুলিনি। আরও ভুলিনি এই জন্যে যে ব্যাপারটা আমার কাছে একটা সমস্যার মতো চিরকাল রয়ে গেছে। যদিও কত জটিল সমস্যারই মীমাংসা করে বেরিয়েছি সারা জীবন। তাহলে শুনুন, বলি সে ঘটনাটা। আমি তখন থাকি আলমপুর থানায়। কলকাতার অত কাছে বড় শহরের উপকণ্ঠে চুরি জুয়াচুরি আড্ডা বেশি, এ কথা পুলিশ কর্মচারী মাত্রই জানেন। ১ মাসের মধ্যে কলকাতা পুলিশ থেকে অন্তত ৭ বার জিজ্ঞেস করে পাঠালো যে আমাদের এলাকার কোনো বাগান বাড়িতে একজন নোট জাল করছে, তার সম্বন্ধে আমরা কিছু জানি কিনা। আর ৭ বার জিজ্ঞেস করে পাঠালো বাগান বাড়িতে বোমার কারখানা বসেছে, আমরা সে বিষয়ে কি খবর রাখি। ফেরারি আসামি তো হরদম পালিয়ে এসে আড্ডা দিচ্ছে আমাদের এলাকায়। একবার তো মুর্শিদাবাদ জেলা থেকে কে কার মেয়েকে নিয়ে পালিয়ে এসে লুকিয়ে রইল থানারই পাশে আমাদের নাকের কাছে এক খোলার ঘরে। তাছাড়া বেআইনি কোকেন, গুম, টাকা জাল, চোরাই মালের ব্যবসা, গুন্ডামি প্রভৃতি প্রত্যেক হাঙ্গামার সঙ্গে কি আলমপুর থানার এলাকাভুক্ত বাগানবাড়ি ও বস্তির ঘনিষ্ঠ সম্পর্ক? তো অনুসন্ধান করলে দেখা যায় শতকরা ৯০টাই হয় সম্পূর্ণ ভিত্তিহীন, নয়তো আলমপুর থানার ত্রিসীমানায় উক্ত দুর্বৃত্তের দল কখনো পদার্পণই করেনি। তবুও কলকাতা পুলিশের এনকোয়ারি স্লিপের ভিড়ে আমাদের প্রাণ অতিষ্ঠ হয়ে উঠত। একদিন দুপুরের পর তেমন কাজকর্ম নেই, আমি রোদপিট করে বসে খবরের কাগজ পড়ছি। শীতকাল। এমন সময় গাড়ির শব্দে মুখ তুলে চেয়ে দেখি একখানা সেকেন্ড ক্লাস গাড়ির থেকে একজন স্ত্রীলোক থানার সামনেই নামছেন। তিনি থানার মধ্যে ঢুকে আমাকে সামনে পেয়েই জিজ্ঞাসা করলেন, আচ্ছা, দারোগাবু কোথায় বলতে পারেন? হ্যাঁ, বলুন, আমি। তখন তিনি একখানা খামের চিঠি আমার হাতে দিলেন। খাম খুলে চিঠিখানায় একবার চোখ বুলিয়ে নিয়ে স্ত্রীলোকটিকে বসতে বললুম। চিঠি লিখছেন নারী কল্যাণ আশ্রমের বিখ্যাত কর্মী শ্রীযুক্ত যোগেশ চক্রবর্তী। যোগেশবাবু আমার পরিচিত পুরাতন বন্ধুও বটে। তাঁর দ্বারা স্ত্রীলোক ঘটিত নানা ঘটনায় পুলিশের অনেক উপকারও হয়েছে বটে। তার বর্তমান পত্রে বিশেষ কিছু লেখা নেই, মাত্র এইটুকু যে যিনি এই পত্র নিয়ে যাচ্ছেন তিনি যোগেশবাবুর পরিচিতা। তার বক্তব্য কি তা শুনে আমি যদি তাকে সাহায্য করি তাহলে ভালো হয়। আমরা পুলিশের লোক, কাউকে বিশ্বাস করা আমাদের অভ্যাস নয়। মানুষের চরিত্রে খারাপ দিকটা এত দেখেছি যে এতে আমাদের দোষ দেওয়াও খুব একটা বেশি চলে না। স্ত্রীলোকটিকে একবার ভালো করে চেয়ে দেখে নিয়ে মনে হলো তার বয়স 40-এর মধ্যে হবে। একসময় খুব রূপসী ছিলেন। খুব সরল চরিত্রের মেয়ে নয়, একটু খেলোয়াড় ধরনের। অবস্থাও খুব ভালো নয়। তো আমি জিজ্ঞেস করলুম, আপনি কি চান?
তিনি উত্তরে যা বললেন, সংক্ষেপে তার মর্ম এই যে, এখানকার কোনো কালী মন্দিরের পূজারীর সঙ্গে তার একমাত্র মেয়ের বিয়ে হয়েছে। বিয়ের সময় তার অবস্থা খুব ভালো ছিল না বলেই ওরকম পাত্রে মেয়ে দিতে বাধ্য হয়েছিলেন। মেয়েটি বড়ই কষ্টে আছে। তিনি বর্তমানে মেয়েকে এখান থেকে নিয়ে যেতে চান তার নিজের কাছে। যোগেশবাবুর সাহায্যে মেয়েটিকে কোথাও লেখাপড়া কি নার্সের কাজ শেখাবার ব্যবস্থাও করতে পারেন। মোটের উপর মেয়েকে তিনি এখানে রাখতে রাজি নন। আর এ বিষয়েই আমায় তাকে সাহায্য করতে হবে। তো এত সংক্ষেপে তিনি কথাটা আমায় বলেননি। স্ত্রীলোকটির কথার বাঁধনই কিন্তু খুব। তার নিজের জীবনের ইতিহাসও কিছু, কিছু ওই সঙ্গে আমায় শুনে যেতে হলো। তার মধ্যে দুটো কথা প্রধান। একসময়ে তার স্বামীর কত টাকা ছিল এবং তিনিও দেখতে এর চেয়ে অনেক ভালো ছিলেন। আমি বললুম, "তা আপনি পুলিশের সাহায্য কেন চান? আপনি নিজেই গিয়ে জামাইকে বলুন না।" তিনি বললেন, "দেখুন অনেকবার বলেছি, জামাই শোনে না। মেয়ে পাঠাবার মত নেই। অথচ তার দুর্দশার এক শেষ করছে। আপনি নিজের চোখে গিয়ে দেখলেই সব বুঝবেন। আমি মেয়ে মানুষ। আমার কোনো জোর খাটবে না তো। আমার সহায় নেই, সম্পত্তি নেই। কে আমার পক্ষে দুটো কথা বলবে বলুন? তাই যোগেশবাবুকে ধরে আপনার কাছে আসা।" আমি বললুম, "দেখুন, এতে কিন্তু পুলিশের কিছু করবার নেই। বিবাহিতা স্ত্রীকে রাখবার সম্পূর্ণ অধিকার আছে স্বামীর। আপনার জামাই যদি মেয়েকে না আপনার সঙ্গে দেন, তা আমরা তাতে কি করব? তাতে আপনার মেয়ের মত কি বলুন তো?" স্ত্রীলোকটি একটু ইতস্তত করে বললেন, "মেয়েরও মত নয় এখানে থাকা।" তারপরে কাঁদো, কাঁদো সুরে বললেন, "আমার এইটুকু উপকার আপনি করুন। মেয়েকে আমি নিয়ে যাবই। তার কষ্ট আমি আর দেখতে পারিনি। আপনি একটু সহায় না হলে আমার তো আর কোনো উপায় নেই। একটু দয়া করে আপনাকে করতেই হবে। মার খেয়ে, খেয়ে তার শরীরে আর কিচ্ছু নেই।" স্ত্রীলোকটির কথার বাঁধনই কিন্তু আমার ভালো লাগলো না। অনেক রকম লোক দেখেছি মশাই। ভালো-মন্দ সব রকম দেখে যদি একটু সিনিক হয়ে থাকি, তার জন্য আমাদের বেশি দোষী ঠাওরাবেন না। তো শেষ পর্যন্ত কতকটা উপরোধে পড়ে, আবার কতকটা কৌতূহলে বশবর্তী হয়ে গেলাম সেই কালীবাড়ি। কিন্তু স্ত্রীলোকটিকে থানায় বসিয়ে রেখে গেলাম। কালী মন্দিরের কাছেই ছোট্ট একতলা ঘরের একটা কুঠুরিতে পূজারী ঠাকুর থাকেন। সন্ধান নিলাম। পূজারীকে খুঁজে বার করতে খুব একটা বেগ পেতে হলো না। বছর ৩৫ বয়স, একহারা পাকশিটে চেহারা। এই বয়সেই চুলে বেশ পাক ধরেছে। দেখেই মনে হলো নেশাখোর লোক, ধড়িবাজও বটে। তাকে সব খুলে বললাম। পুলিশ দেখে সে তো জড়সড় হয়ে গেছে। কাঁচুমাচু হয়ে বলল, "আগে বাড়িতে যদি আপত্তি না করে আপনি গিয়ে শাশুড়ি ঠাকুরকে নিয়ে আসুন, আমি নয় পাঠিয়ে দেব। যদি সত্যি কথা জিজ্ঞেস করেন দারোগাবাবু, আমার মোটেই কিন্তু আপত্তি নেই। একটা পেট আমার, ওই যে কোনো রকমে চালিয়ে নেব। বেশ, আপনি চলুন আমার বাসায়। আমার স্ত্রীকে বলুন, আমি সেখানে থাকব না।" এরপরে আমার এমন একটা অভিজ্ঞতা হলো, যা অতদিনের পুলিশ জীবনে কক্ষনো হয়নি। পূজারী যখন তার স্ত্রীকে দোর খুলতে বলল, আমরা তখন দোরের পাশে, কিন্তু অনেকটা দূরে দাঁড়িয়ে। দোর কে একজন এসে খুলতেই পূজারী ঠাকুর বলল, "দুটি ভদ্রলোক এসছেন তোমার বাপের বাড়ি থেকে, তোমার মায়ের কাছ থেকে। ওরা তোমাকে কি বলবেন, ওদের সঙ্গে কথা বলো। আমি একটু জল-টল খাওয়ানোর ব্যবস্থা দেখি।" তারপর আমাদের দিকে চেয়ে বলল, "আসুন আপনারা, কথাবার্তা বলুন। আমি আসছি।" ঘরের মধ্যে ১৮-১৯ বছরের মেয়ে আধঘোমটা দিয়ে একপাশে দাঁড়িয়ে আছে। বললে বিশ্বাস করবেন কিনা জানি নে, কিন্তু অমন অপরূপ সুন্দরী মেয়ে আমি তো মশাই আমার জীবনে খুব বেশি যে দেখেছি এমন মনে হয় না। টকটকে গৌরবর্ণ, মাথায় ঘন কালো চুলের রাশ, প্রতিমার মতো মুখশ্রী, কি সুন্দর হাত পায়ের গড়ন, কি সুন্দর ছোট্ট কপালখানি। আর চোখ, সকলের চেয়ে দেখবার জিনিস তার চোখ, ডাগর ডাগর, ভাসা ভাসা। আর তুলি দিয়ে আঁকা টানা জোড়া ভুরু। কতদিন হয়ে গেছে, এখনো সে চেহারা চোখের সামনে দেখছি। ঘরে ঢুকে বললুম, "মা, আমাদের দিকে ভয় পেও না, লজ্জাও করো না। আমরা পুলিশের লোক, এখানকার থানার থেকে আসছি। তোমার মা খানিকটা আগে থানায় আসেন এবং আমাদের অনুরোধ করেন তাকে সাহায্য করতে।"
তিনি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চান। তিনি থানায় বসে আছেন। তুমি যদি যাবার মত করো, তবে তাকে এখানে গাড়ি নিয়ে আসতে বলি। মেয়েটি একটিবার ঘাড় নেড়ে বলল, "আমি যাব না।" ঘরের মধ্যে চারধারে চেয়ে দেখি এক কোণে একটা ভাঙা টিনের তোরং। তোরংটার উপরে একটা কাঠ বাঁধানো পুরোনো আয়না ও একটা কাঁচের তেল মাখবার বাটি। এক কোণে কতকগুলো ছেঁড়া ধুকড়ি লেপকাঁথা। ঘরের কড়ির থেকে টাঙানো গোটা ২ দড়ির শিকে। তাতে কলাই করা জামবাটি বসানো। পেছল কষার চিহ্ন কোত্থাও নেই। দারিদ্র্যের এমন রূপ আর কোথাও দেখেছি বলে মনে হলো না। মেয়েটির উত্তর শুনে বললুম, "মা, যদি তোমার স্বামীর মতামতের বিষয়ে তোমার সন্দেহ থাকে, আমি বলছি, তোমার মা যদি তোমায় নিয়ে যান, তোমার স্বামীর তাতে অমত নেই। আমার কাছে তিনি কথা বলেছেন। আসবার সময় সেসব কথা হয়ে গেছে। কোনো ভয় নেই। তুমি নির্ভয়ে চলে আসতে পারো। আর এখানে যে কষ্টে আছো দেখছি, তাতে আমার মনে হয় তোমার যাওয়াই ভালো।" সে এবারও ঘাড় নেড়ে বলল, "না, আপনি মাকে গিয়ে বলুন, আমার যাওয়া হবে না।" সে সুরের দৃঢ়তা এমনি যে যার পর আর বিশেষ কিছু বলা চলে না। তবুও আরেকবার বললুম, "দেখো মা, বেশ করে কিন্তু ভেবে দেখো। তোমার মা এসছেন অনেক আশা করে। আমাদের সাহায্য চেয়েছেন বলেই আমরা এসছি। অবশ্যই এটাও আমরা দেখব, তুমি তোমার মায়ের সঙ্গে গেলে তোমার স্বামী তোমার উপর কোনো রূঢ় আচরণ না করেন। সে বিষয়ে তুমি নির্ভয়ে থাকতে পারো।" মেয়েটি মুখ নিচু করে এবারও ঠিক আগের মতো সুরেই বলল, "না, আমি যাব না।" আমার কেমন একটু রাগ হলো। পুলিশে কাজ করে, করে একটা বদভ্যাস হয়ে গেছিল, কারো প্রতিবাদ সহ্য করতে পারতাম না। একটু বিরক্তির সুরেই বললাম, "এই কষ্টে থাকবে সেও ভালো, তবুও যাবে না?" মেয়েটি চুপ করে এলো। "বেশ, না যাবি মর্গে যা, তাতে আমার কি?" বললুম, "তাহলে একটা কাজ করো। না যাও সে তোমার ইচ্ছে। আমাদের কিছু বলবার বা জোর করবার তো কিছু নেই। তুমি একখানা পত্র লেখো তোমার মাকে যে, আমরা তোমাকে যাবার জন্যে অনুরোধ করেছিলুম। তুমি যেতে রাজি হওনি। আমরা থানায় গিয়ে তাকে দেখাবো।" কাগজ কলম আমরাই দিলাম। মেয়েটি মেঝের উপর বসে চিঠি লিখতে লাগলো। ওর সুগৌর হাত দুটির উপর সেই সময় ভালো করে চোখ পড়তে দেখি একজোড়া রাঙা কর ও নোয়া ছাড়া এমন সুষ্ঠি সুডৌল হাতে আর কিচ্ছু নেই। আরো কষ্ট হলো ঘরের মেঝের অবস্থা দেখে। কি বিশ্রী স্যাঁতসেঁতে মেঝে, সপ করছে ভিজে। সদা সর্বদা যেন জল উঠছে। এই মেঝের উপর বিনা খাটে সই কি করে? এ আমার বুদ্ধির অতীত। অত্যন্ত সুস্থ লোকও ৩ দিন এরকমের শুধু মেঝের উপর যদি শুয়ে থাকে, সে নিশ্চয়ই একটা কঠিন অসুখে পড়বে। কথাটা ভাবতে, ভাবতে হঠাৎ অবাক হয়ে চেয়ে দেখি মেয়েটি মুখ নিচু করে, পা ছড়িয়ে, মেয়েলি ধরনের বাঁ হাতের কোণের উপর ভর দিয়ে একদিকে কাত হয়ে বসে চিঠি লিখছে, আর তার ডাগর চোখ দুটি বেয়ে টস করে জল পড়ছে। ২-১ ফোঁটা জল চিঠির উপরেও পড়ল। পুলিশের চাকুরিতে মন বেশ একটু কঠিন হয়ে গেছিল বটে, তবু মেয়েটির নিঃশব্দ কান্না দেখে, ওর সংসারের এই নগ্ন দারিদ্র্য, নিরাভরণ ওই হাত দুটি, এই স্যাঁতসেঁতে ঘরের মেঝে, ভাঙা আয়নাখানা, ওই ধুকড়ে লেপকাঁথা থেকে, তার উপর ওর গাঁজাখোর মূর্খ স্বামীর কথা মনে হয়ে, "না মশাই, আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না।" সুরটা নরম করেই বললুম, "এই তো, মাকে চিঠি লিখতেই তোমার চোখ দিয়ে জল পড়ছে। তবে কেন চলো না আমাদের সঙ্গে?" আমার সহানুভূতির সুর বোধহয় ওর হৃদয় স্পর্শ করল। বলল, "সেখানে এর চেয়েও কষ্ট।" ওর সেই দৃষ্টিতে হতাশা, ঔদাসীন্য, মরিয়া ভাব সব একসঙ্গে জড়ানো। আমি অবাক হয়ে বললুম, "এর চেয়েও কষ্ট? এর চেয়ে আর কি কষ্ট থাকতে পারে?" মেয়েটি শান্ত, স্থির সুরে বলল, "আপনি সব কথা জানেন না। আরো অনেক কথা আছে এর মধ্যে। সেসব কথা আমি আর বলতে চাই নে। মাকে আমার প্রণাম জানাবেন আর বলবেন, তোমার মেয়ে মরেছে। আর তার খোঁজ করো না।" কথাটা শেষের দিকে রুদ্ধ কান্নায় ওর গলার সুর আটকে গেল। আমিও চিঠিখানা নিয়ে সে স্থান ত্যাগ করলুম। পথে দেখি পূজারী ঠাকুর একটা শালপাতার ঠোঙা হাতে আসছে,
আমাদের দেখে দাঁত বার করে বললে, "কি হলো দারোগাবাবু? যা বলেছি তাই হলো কিনা? তা এক্ষুনি চললেন যে? একটু যৎসামান্য মিষ্টিমুখ।" ওর উপর রাগ কি হিংসে কি হলো জানি নে। তার সেসব আপ্যায়নের কথা রূঢ় হয়ে মাঝপথে থামিয়ে দিয়ে বললুম, "ওসব থাক। একটা কথা বলি শোনো ঠাকুর, কাল থানায় যেও সকালবেলা। একটা তক্তাপোষ সস্তায় নিলাম হবে। দাম তুমি যখন হয় দিও। কিন্তু কাল সেটা গিয়ে নিয়ে এসো আগে। বুঝলে?" পূজারী ঠাকুর অবশ্যই নিজের কাজ ভোলেনি। পরদিন সকালে এসে খাটখানা নিয়ে গেছিল। এইখানেই আমার গল্পের শেষ। আমরা এতক্ষণ এক মনে শুনছিলুম। রামশরণবাবু চুপ করলে আমরা একজোটে জিজ্ঞেস করলুম, "তো আপনি আর কক্ষনো সেই মেয়েটিকে দেখতে যাননি?" রামশরণবাবু বললেন, "আর কিছুদিন আলমপুরে থাকলে হয়তো যেতুম, কিন্তু এর অল্প কদিনের মধ্যেই বদলির হুকুম পেয়ে আমাকে আলমপুর ছাড়তে হলো। তারপরে সেই মেয়েটির আর কোনো খবর আমি জানি না। মেয়েটি কেন যে মায়ের সঙ্গে যেতে চাইল না, আমি তা আজও বুঝতে পারি নে।" বন্ধুরা, আজকের গল্প পাঠ তাহলে এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো এবং মেয়েটি কেন তার মায়ের কাছে ফিরে যেতে রাজি হলো না, সে সম্বন্ধে আপনাদের ভাবনা চিন্তা কি, সেগুলি কমেন্টে লিখে জানালে আমি খুবই খুশি হব। আর যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে আপনজনদের মধ্যে শেয়ার করুন এবং একটা লাইক দিন। আর যদি এখনো মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, নমস্কার।